দেখ রমেশ, তুই আমার থেকে বড় বলে আমাকে দিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নিবি। আচ্ছা, এই কোম্পানির পুরো দায়িত্বটা তো আমাদের দুজনের ওপরই আছে, তাহলে সমস্ত কাজ আমি একা করবো কেন? আর তাছাড়া এই অফিসে সবার চেয়ে তো বেশি কাজ আমিই করি। তা সত্ত্বেও তুই আমাকে কেন এত কথা শোনাস? বেশি না বকে চুপচাপই ফাইলগুলো কমপ্লিট করে দে, আর তা না হলে আমি তোকে আরো বেশি বকাবকি করবো। আমার অন্য কাজ আছে, অনেক ইম্পর্টেন্ট কাজ, তাই আমাকে সেটাই করতে হবে, বুঝেছিস? এই বলে রমেশ রতনকে ফাইলগুলো ধরিয়ে দেয়। তখন রতন বড় ভাইয়ের মুখের উপর আর কিছু বলতে পারে না, তাই সে সেখান থেকে ফাইলগুলো নিয়ে তার কেবিনে চলে যায় আর কেবিনে গিয়ে ভালোভাবে ফাইলগুলো চেক করতে থাকে। অন্যদিকে রতন চলে যাওয়ার পর রমেশ তার গার্লফ্রেন্ড পূজাকে ফোন করে। পূজা, আজ তাহলে কোথায় যাবে শপিং করতে? কোনো বড় এক রেস্টুরেন্টে নাকি পার্কে ঘুরতে যাবে, বলো? রমেশ, তুমি তো এখন অফিসে আছো, আর অফিস থেকে এখন কিভাবে যাবে? তুমি যদি আমার সঙ্গে যেতে চাও তাহলে তুমি এখন কাজ করলে আমার সঙ্গে আসবে নাকি? তুমি ডাকলে আমি নিশ্চয়ই চলে আসবো। আচ্ছা, তুমি বাড়ির বাইরে দাঁড়াও, আমি যাচ্ছি, তোমাকে আমি এখনই ওখান থেকে পিক করে নেব। এই বলে রমেশ তার নিজের কাজটা তার ভাইকে ধরিয়ে দেয় এবং তার গার্লফ্রেন্ডের সঙ্গে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। এভাবেই রমেশ তার কাজগুলো সবসময় তার ভাইকে দিয়ে করিয়ে নেয়। আর রতন বয়সে ছোট হওয়ার কারণে তার বড় দাদাকে কিছুই বলতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। রতন এবং রমেশ ছিল দুই ভাই। তারা তাদের মা সৌমিনী দেবী এবং বাবা তন্ময় বাবুর সঙ্গে শহরে বাস করে। দুই ছেলে বিয়ের উপযোগী হয়ে যাওয়ায় সৌমিনী দেবী তার দুই ছেলের বিয়ের জন্য ছেলেদের উপর চাপ দিতে থাকে। তাই শেষ পর্যন্ত তার দুই ছেলে বিয়েতে রাজি হয়। একদিকে রমেশ তার গার্লফ্রেন্ড পূজাকে বিয়ে করে, আর অন্যদিকে রতন তার মায়ের পছন্দ করে একটি মেয়েকে বিয়ে করে। রতনের বউয়ের গায়ের রং অনেক কালো ছিল, কিন্তু সে খুবই সংস্কারী। আর অন্যদিকে রমেশের বউ ফর্সা লম্বা ছিল ঠিকই, কিন্তু সে সবসময় ধনী হওয়ার জন্য অহংকার দেখাতো। প্রথম দিন তারা যখন বিয়ে করে বাড়িতে আসে তখন পূজা রমেশকে বলে, রমেশ, তোমাকে আমি কি বলেছিলাম মনে আছে? তুমি কি সেই কাজটা করেছো নাকি এখনো বাকি আছে? আরে পূজা, তুমি কিছু কাজ বলবে আর আমি সেটা করবো না, সেটা আবার হয় নাকি? ঠিক আছে, তুমি ঠিক এভাবেই আমার কথা শুনতে থাকো, তাহলে দেখবে এই সমস্ত প্রপার্টির মালিক একদিন আমরা হব। আর শোনো, আজকে রাতে কোনোভাবেই ওই রতন আর রোহিণীকে কিন্তু বাসর রাত কাটাতে দেওয়া যাবে না, বুঝেছো? হ্যাঁ পূজা, সেই ব্যবস্থা আমি খুব ভালো করেই করে রেখেছি। ওদের রুমের আমি সমস্ত কিছু তার কেটে দিয়েছি। রমেশ এবং পূজা যখন নিজেদের মধ্যে এসব কথা আলোচনা করতে থাকে তখনই জোরে জোরে চিৎকার করে রতন নিজের রুম থেকে বাইরে বেরিয়ে আসে। মা, ও মা, দেখো না, আমার রুমে তো কিছুই কাজ করছে না। পাখা, এসি, কুলার সবকিছুই তো বন্ধ। আমি তো কিছুই চালাতে পারছি না, মনে হয় খারাপ হয়ে গেছে, কিন্তু বুঝতে পারছি না একসঙ্গে সবকিছু খারাপ হলো কিভাবে। দেখ, ওরকম ভাবে চিৎকার করে মাকে ডাকিস না। মা হয়তো সারাদিন এত দৌড়ঝাঁপের কারণে অনেক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আমি বলি কি, তোরা দুইজনে বরং ছাদে গিয়ে শুয়ে পড়, একটাই তো রাত, তাই না? হ্যাঁ রতন, তোমার দাদা তো একদম ঠিক কথাই বলেছে। দেখো, আমার মনে হচ্ছে কালকে এসি কুলার সবই ঠিক হয়ে যাবে, তাই তোমরা দুজনে বরং আজকের দিনটা ছাদে কাটিয়ে নাও, কারণ রুমের মধ্যে তো খুবই গরম, তোমরা থাকবে কিভাবে? এই বলে পূজা এবং রমেশ নিজেদের রুমে চলে যায়। অন্যদিকে রতন তার দাদা এবং বৌদির কথা মতো রোহিণীকে ছাদে নিয়ে চলে যায়। তারা ছাদে গিয়ে বিছানা করে শুয়ে পড়ে। গরমে তাদের খুবই অসুবিধা হয়, কারণ ছাদে প্রচুর পরিমাণে মশার উপদ্রব হয়, আর তার উপর একটুও হাওয়া বাতাস না থাকায় তারা মোটেও ঠিকভাবে ঘুমাতে পারে না। তাই মাঝরাতে রোহিণী ঘুম থেকে উঠে বসে পড়ে। রোহিণী, কি হলো? তুমি ঘুমাতে পারছো না? আসলে আমাকে ক্ষমা করো রোহিণী, বিয়ের প্রথম দিনই তোমাকে আমি এইভাবে ছাদে শুতে দিলাম। কোনো ব্যাপার নয়, আমি ঠিক আছি। আসলে একটু মশা কামড়াচ্ছে তো, তাই আর কি ঘুমাতে পারছি না। তুমি শুয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ছি। এই বলে তারা অনেক কষ্ট সহ্য করে মশার কামড় খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। আর অন্যদিকে রমেশ এবং পূজা তারা দুজনে এসির হাওয়াতে খুবই ভালো করে নিজেদের বাসর রাত কাটায়। এভাবেই সেই রাতটা কাটে। পরের দিন যখন ইলেকট্রিকের মিস্ত্রি আসে, রোহিণী এবং রতনের রুমের এসি, পাখা, কুলার ঠিক করে দেয়। আর সেটা দেখে পূজা খুবই রেগে যায়। সে তখনই রমেশের কাছে গিয়ে বলে, রমেশ, এটা তুমি কি করলে? আমি কি তোমাকে ওদের পাখা, এসি ঠিক করে দেওয়ার কথা বলেছি? তুমি ওদের রুমের এসি, পাখা কেন ঠিক করলে? উফ, এবার কি হবে? আজকে আমরা তাহলে কি বাহানা করব? পূজা, এবার আমি কি বলবো বলো? ঠিক আছে, তুমি একটু ভাবো, তাহলে নিশ্চয়ই বুদ্ধি পেয়ে যাবে। এভাবেই পূজা এবং রমেশ রতন ও রোহিণীকে একসঙ্গে ঘুমাতে দেবে না বলে কিছু একটা প্ল্যানিং করতে থাকে। দেখতে দেখতে রাত হয়ে আসে।
রাত্রিবেলা রোহিণী এবং রতন যখন নিজেদের রুমে ঘুমাতে যায় তখন পূজা এবং রমেশ তাদের দরজা ঠুকতে শুরু করে। দরজার আওয়াজ শুনে রোহিণী দরজা খোলে। কি হয়েছে দিদি, তুমি আমার রুমে? কি ব্যাপার? দেখো না ছোট, আসলে কি জানি কি হয়েছে। কালকে তোমাদের এসি কুলার পাখা খারাপ হয়ে গিয়েছিল আর আজকে আমাদের খারাপ হয়ে গেছে, তাই আমি ভাবলাম যে তোমাদের রুমে চলে আসি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এসো না, এসো ভেতরে এসো। আচ্ছা রোহিণী, আমি না তোমার রুমে শুয়ে পড়ছি, এটাতে তোমার কোনো অসুবিধা নেই তো? না না বৌদি, আমাদের কোনো অসুবিধা নেই, তোমরা এখানে শুয়ে পড়ো না, আমরা না হয় ছাদে গিয়ে ঘুমিয়ে পড়বো, কি আছে? এই বলে রোহিণী এবং রতন দুজনে মিলে আবার বিছানা নিয়ে ছাদে ঘুমাতে চলে যায়। আর অন্যদিকে পূজা এবং রমেশ নিজেদের প্ল্যানে সাকসেসফুল হওয়ায় খুবই হাসাহাসি করতে থাকে। আমি কত সুন্দর একটা প্ল্যান করলাম বলো তো, ঠিক এভাবেই আমাদেরকে দিনের পর দিন প্ল্যান করতে হবে। ওদেরকে রুমের বাইরে রাখতে হবে, রুমের মধ্যে থাকা মানেই ওরা একে অপরের কাছে আসবে, আর সেটা যদি সম্ভব হয় তাহলে কিন্তু এই পরিবারের সন্তান চলে আসবে, তখন তাহলে আমাদের সন্তানরা কিছুই পাবে না। এভাবেই পূজা এবং রমেশ তারা দুজনে মিলে প্ল্যান করে তাদেরকে আবার ছাদে পাঠিয়ে দেয়। ছাদে গিয়ে রোহিণী এবং রতন একটু গরমের জন্য ঘুমাতেই পারে না, তারা দুজনেই ছাদে এদিক ওদিক করতে থাকে। রতন, এভাবে আর কতদিন চলবে বলো? দেখেছো তো দাদা বৌদি সবসময় আমাদেরকে আলাদা করতে চাইছে, আমার তো এটাই মনে হচ্ছে, তবে আমি জানি না তোমার কি মনে হচ্ছে। না না রোহিণী, আমার দাদা বৌদি কেন এরকম করতে যাবে? ওসব কথা বাদ দাও, চলো, অনেক রাত তো হলো, চলো শুয়ে পড়ি। এই বলে রতন এবং রোহিণী মশার কামড় খেতে খেতে ঘুমিয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। এরকম ভাবেই একদিন পূজা বলে, রমেশ, তাহলে এবার কি হবে? আমরা আজকে কি প্ল্যান করব বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না, আজকে আমরা কি প্ল্যান করে ওদেরকে রুমের বাইরে পাঠাবো? জানো তো, আমার মাথায় কিন্তু কোনো বুদ্ধি আসছে না আজকে, আমার মনে হচ্ছে আজকে আমাদের প্ল্যান কাজ করবে না। তুমিও না ভাবনা চিন্তা করে দেখো না, যদি কোনো প্ল্যান বের হয় আমরা ঠিকই একটা না একটা প্ল্যান বের করে নেব। কারণ কেন বলো তো, আমরা তো রোজ রোজ একটা করে প্ল্যান বার করে ওদেরকে আলাদা করে দিচ্ছি, মানে ওদেরকে রুম থেকে আলাদা করি, কিন্তু আজকে কি হবে আমি তো বুঝতে পারছি না। তুমি ভেবে দেখো, একটা প্ল্যান নিশ্চয়ই খুঁজে পাবো আমরা। দূর বাবা, আমি তো কিছু খুঁজেই পাচ্ছি না, আমার মাথায় কিছুই আসছে না। আজকেও আমাদেরকে যেমন হোক করে ওদের রুমের কিছু একটা তো খারাপ করতেই হবে, যাতে ওরা রুমে ঘুমাতে না পারে। হ্যাঁ সেটাই তো, কিন্তু আমরা কি খারাপ করব? আচ্ছা পূজা, আমি কি রতনের রুমের ফিউজটা খুলে নেব? হ্যাঁ হ্যাঁ, বরং তাই করো। কেন বলো তো? যদি কারেন্ট না থাকে তাহলে তো রুমের মধ্যে খুবই গরম লাগবে, আর তখন রোহিণী আর রতন রুমে ঘুমাতে পারবে না, ওদেরকে আবার ছাদে গিয়ে ঘুমাতে হবে। এই বলে রমেশ রতনের রুমের ফিউজটা খুলে দেয়। ইলেকট্রিক ফিউজ খুলে নেওয়ার পর রতন দিকে চিৎকার করে করে তার মাকে ডাকতে শুরু করে। মা, ও মা, কোথায় গেলে তুমি? দেখো, সব রুমে ব্যালকনিতে সমস্ত জায়গায় লাইট জ্বলছে, কিন্তু আমার রুমে শুধু লাইট নেই। আমি তো বুঝতে পারছি না কেন আমার রুমে বারবার এরকম হচ্ছে, শুধুমাত্র আমার রুমে এটা খারাপ হচ্ছে সেটা খারাপ হচ্ছে। মা, তুমি কিছু বলতে পারবে? বলো না কেন হচ্ছে। না রে খোকা, আমি কি করে বলবো বলতো? তোরা তো দুজনে শান্তি করে একদিনও ঘুমাতেই পারছিস না, কি করবি বলতো? আজকেও ছাদে চলে যা, ওখানে গিয়ে দুজনে ঘুমিয়ে পড়। আর হ্যাঁ, মশার কামড় খাস তো, তোরা বরং একটা মশা মারার ধূপ নিয়ে যা। মা, আর কতদিন এরকম ভাবে থাকবো বলো তো? আমার তো খুব খারাপ লাগছে, শুধুমাত্র রোহিণীর কথা ভেবে। রোহিণী বিয়ে করে বাড়িতে আসার পর থেকে ওকে আমি একদিনের রুমে ভালো করে আরাম করে ঘুমাতে দিতে পারলাম না। রোহিণী রোজ রোজ মশার কামড় খাচ্ছে, আর আমার ওটা দেখে খুবই খারাপ লাগছে মা। এই বলে রতন সেখান থেকে ছাদে চলে যায়। রতনের কথা ভেবে তার মায়েরও খুবই খারাপ লাগে, কিন্তু তারও কিছু করার থাকে না। রতন এবং রোহিণী দুজনে ছাদে বিছানা করে নেয় এবং তারা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে গল্প গুজব করতে থাকে। অন্যদিকে পূজা এবং রমেশ নিজেদের মনের আনন্দে একে অপরের সঙ্গে সময় কাটায়। তারা প্রতিদিন নিজেদের রুমে খুবই শান্তি করে ঘুমায়, এসির হাওয়াতে তাদের খুবই ভালো ঘুম হয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন পূজা রমেশকে আবার বলে, রমেশ, প্রতিবার তো আমার প্ল্যানেই কাজ হয়, এবার তুমি যাই হোক একটা প্ল্যান করো তো, রোজ রোজ আমার পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। এবার তুমি কিছু একটা বলো তো, যেটাতে আমরা আবার ওদেরকে আলাদা করে রাখতে পারি। কি করবো বলো তো? এরকম ভাবে ওদেরকে আমরা যদি আলাদা করতে থাকি তাহলে কেউ না কেউ তো আমাদের সন্দেহ করতে পারে, আর বিশেষ করে মা আমাদের উপরে মনে হয় সন্দেহ করে ফেলেছে অলরেডি। কেন? আমরা কি কাউকে কিছু বুঝতে দিয়েছি? আমাদের উপর কেন সন্দেহ করতে যাবে? আমাদেরকে আজকেও যেমন হোক করে ওদেরকে ছাদে পাঠিয়ে দিতে হবে,
যাতে ওরা একে অপরের সঙ্গে আলাদা করে সময় কাটাতে না পারে। পূজা এবং রমেশ যখন এসব কথা আলোচনা করতে থাকে তখনই রমেশের মা তাদের রুমের সামনে দিয়ে যেতে গিয়ে রমেশ এবং পূজার কথা খুব ভালোভাবে শুনতে পায়। তাই তখনই সে প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে তাদের রুমের মধ্যে ঢুকে আসে। ছি বৌমা ছি, তুমি এতটা নিচে নামতে পারো, আমি তো কখনোই ভাবতে পারিনি। আমি ভাবতাম হয়তো তোমরা খুবই ভালো। ছোট বৌমাকে আমি নিজে দেখে নিয়ে এসেছিলাম। ছোট বৌমা সবসময় আমার কথা শোনে, কিন্তু তুমি তোমার কোনো কথাই শোনো না। সেই প্রথম দিন থেকেই তোমার উপরে আমার খুব সন্দেহ হচ্ছিল, আর আজকে সেই সন্দেহটা পুরোপুরি বিশ্বাসে পরিণত হয়ে গেল। তুমি এরকম একটা কাজ করতে পারো আমি তো কখনো ভাবতেও পারিনি। রমেশের মা সবকিছু শুনতে পাওয়ায় সে তার বড় বৌমা এবং বড় ছেলের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তখনই সেখানে রতন এবং রোহিণীও চলে আসে। তারাও সত্যিটা জেনে অনেকটা অবাক হয়, কিন্তু তারা তাদের বড় দাদা এবং বড় বৌদিকে কিছুই বলতে পারে না। কিন্তু পূজার শাশুড়ি মা পূজাকে অনেক অনেক কথা শোনায়। সেই দিনের পর থেকে পূজা এবং রমেশ অনেকটা বদলে যায়। তারা আর কখনোই রতন এবং রোহিণীকে বিরক্ত করার চেষ্টা করে না। সেই সাথে তারা এখন নিজেদের ভুলের জন্য খুবই অনুতপ্ত বোধ করে। মা, আমাকে ক্ষমা করে দিন, আর রোহিণী তুমিও আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের সঙ্গে সত্যিই খুবই অন্যায় করেছি। আমাদের ওরকম করা একেবারেই উচিত হয়নি। এভাবে রমেশও সকলের কাছে ক্ষমা চায়। সেদিনের পর থেকে তারা সকলে হাসি খুশিতে দিন কাটাতে থাকে।